আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী ৭২ ঘন্টায় সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, সপ্তাহখানেক দেশজুড়ে বৃষ্টিপাতের পর তাপমাত্রা আবার বাড়তে পারে। বৃষ্টিপাতের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যে বৃষ্টিপাত চলমান রয়েছে এটা আগামী আরো ৭২ ঘন্টা মোটামুটি কন্টিনিউ করবে এবং এটা আরো বাড়তে পারে। তবে যেটা হচ্ছে যে এর প্রভাবে বেসিক্যাল দক্ষিণ অঞ্চলে আপনার হেভি টু ভেরি হেভি রেইনফল ওয়ার্নিং আমরা দিয়েছি এবং এর সাথে সাগরও উত্তাল থাকতে পারে। এই জন্য 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক দেখে যেতে বলা হয়েছে। পুরো বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে, এই জন্য ওই সব জায়গাতে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা আমরা ওয়ার্নিংয়ে এটা বলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে কিছু কর্মচারী রোগীদের জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে রোগী ও মরদেহ পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ সংক্রান্ত এক সভায় মেয়র অভিযোগ করেন, হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও ওষুধ সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় রোগী ও তাদের স্বজনরা। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। স্পষ্ট বলে দিতে চাই, কোন ধরনের অসহায় রোগী নিয়ে যে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম কোন ধরনের, আমি আমার ভাইও যদি করে তাকে ছাড় দেব না। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 5 জন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে নিশ্চিন্তপুর পশ্চিম পাড়ায় মন্ডল মার্কেট সংলগ্ন এলাকায় জুয়েল আহমেদ নামে এক ব্যক্তির দোতলা বাড়ির নিচতলায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমেছিল। ভোরে রান্না করার সময় বিস্ফোরণে ধসে পড়ে বাড়ির কিছু অংশ। সে সময় ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের কয়েকটি বাড়ি। দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন 5 জন। প্রতিবেশীরা তাদের প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। স্থানীয় সরকার উপপরিচালক জুয়েল রানার সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজিদুল ইসলাম, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাকিবুল ইসলাম ও অন্যরা। দিনব্যাপী ওই কর্মশালার সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্য ও এনজিওর 41 জন প্রতিনিধি অংশ নেন। 112 বছরের পুরনো টাঙ্গাইলের বাসাইল থানায় দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। অপ্রশস্ত রাস্তাঘাটের কারণে যানজট লেগেই থাকছে। এই উপজেলা সদরের উপর দিয়ে টাঙ্গাইলের 3টি সহ ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ যাতায়াত করেন। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। ব্রিটিশ আমলের থানা হলেও কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে প্রতিটি রাস্তাঘাট অপ্রশস্ত। এই সড়ক দিয়ে প্রতিদিন সখীপুর, ঘাটাইল ও মির্জাপুর উপজেলার মানুষ চলাচল করে। এছাড়াও ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়িয়া উপজেলার মানুষও টাঙ্গাইল জেলা শহরে যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করে। বাসাইল বাসস্ট্যান্ড থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 1/2 কিলোমিটার সড়কের দুপাশে হাটবাজার ও দোকানপাট। যানজট নিরসনের দৃশ্যত কোনো পদক্ষেপ নেই। এখানে ট্রাফিকের কোনো ব্যবস্থা নাই, পাশাপাশি আশপাশে দোকানপাট চাপে গেছে। রাস্তাটা খুবই সরু, এই রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার। জ্যামজট যদি কমাইতে চা তাহলে সরকারের বিকল্প একটা রাস্তা করতে হবে। এই হাটটা আপনার সোমবারে এই জায়গা থেকে সরাই দিতে হবে, ওই মাঠে দিতে হবে। হাটের দিন হলে আমরা গাড়ি চালাইতে পারি না। কর্তৃপক্ষ বলছে, বিকল্প সড়ক না হলে এ সমস্যার সমাধান হবে না। সোমবারে যে হাটের কারণে যে যানজটটা হয়, সেইটা যদি আমরা ওই হাটের একটা অংশটাকে যদি মাঠে ট্রান্সফার করতে পারি তাহলে হাটের যানজটটা কমে যাবে। এই সড়কে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ দীর্ঘদিনের। যানজটের এই সমস্যার সমাধান হবে, দুর্ভোগ লাঘব হবে সকলের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নোয়াখালীতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নির্বিচারে বনভূমি উজাড়ে ধ্বংসাত্মক উন্নয়নে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, সেই সাথে বাড়ছে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যস্ত পরিবেশ প্রকৃতিকে আবারও প্রাণবন্ত করতে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ গাছের চারা বিতরণ করা হয়। গাছটি নিয়ে বাড়ির আঙ্গিনায় রোপণ করব। আমাদেরকে অনেকগুলো গাছে দিয়েছে, ফল জাতীয় গাছ এবং উদ্ভিদ জাতীয় গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। এই হারে গাছ কাটি, এই হারে যদি গাছ রোপণ করি তাহলে প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবিলা করতে পারবো। যেমনিভাবে পরিবেশ রক্ষা করে, অক্সিজেনের ক্ষেত্রে সহযোগিতা করে, আমাদের বেগমগঞ্জ চৌমুহনীবাসী সকলকে এইভাবে এক একজন ২, ৪, ৫টা করে গাছ যার যার জায়গাতে লাগাবেন। সবুজ শ্যামল দেশ গড়তে শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যায়ও গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। গাছ যদি না থাকে তাহলে এই পরিবেশটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে এর গুরুত্ব আরো বেড়ে গেছে। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে। আমরা চাই এই কার্বন ক্যাপচার করা হোক এবং এই গাছগুলো কার্বন ক্যাপচার করে অক্সিজেন ছাড়ুক, বাতাস নির্মল হোক, মানুষ যেন এই পার্কে এসে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করা জরুরি মনে করেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।